নমস্কার সবাইকে। আহ, আজকে আমাদের সাথে একটা গেস্ট আছে। আজকে একটা বিষয়ে কথা বলতে আসলাম, সেটা হলো যে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা নিয়ে। এবং সে কারণে আমাদের গেস্ট হিসেবে আজকে আসছে সায়নদীপ। এবং সায়নদীপের কাছ থেকে তার সংক্ষিপ্ত পরিচয় শুনবো। তো সায়নদীপ, আমি তোমাকে ফ্লোর দিচ্ছি, তুমি তোমার পরিচয় দাও। নমস্কার, আমি সায়নদীপ রাউত। আমি কলকাতা নিবাসী প্রায় জন্ম থেকেই, এবং সেই সূত্রে আমার এখানকার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে খুব ভালোভাবে পরিচয় রয়েছে। আমি বর্তমানে কলকাতাতেই কর্মরত, এবং আমার বয়স 28 বছরের মতো হবে আর কি। তো আমি খুব অল্প বয়স থেকে এখানকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বলুন বা বিকাশ বলুন, এটা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি, এবং একটা পলিটিক্যালি অ্যাওয়ার হওয়ার চেষ্টা করেছি খুব অল্প বয়স থেকে। তো এই বিষয়ে সামান্য পড়াশোনা আছে বলতে পারি। আচ্ছা, আমি শুনেছি যে তোমার যে পূর্বপুরুষেরা তারা বাংলাদেশেরই ছিলেন, মানে বর্তমানে বাংলাদেশে, এবং তারা দেশভাগের টাইমে চলে যায় ভারতে। তো হুম। তারা কি তাদের যে এই দেশভাগের পর যে কষ্টটা, তাদের যে ভিটে মাটি ছেড়ে যে চলে আসা, যে এই গল্প কাগুলো কি তোমাদের কি বলেছে কখনো? দেখুন, এই গল্প প্রত্যেক রেফিউজি পরিবারই বলেছে কখনো না কখনো। মানুষের জীবনে এরকম চরম অভিজ্ঞতা যেগুলো হয়, সেগুলো সবসময় ফ্রম জেনারেশন টু জেনারেশন ট্রাভেল করতে থাকে। বাট সেই গল্প বলাটা নিয়ে শুধু বললে তো হবে না, সে গল্প থেকে কনক্লুশন ড্র করতে হবে, লেসেন্স শিখতে হবে। আমার মনে হয় এই পশ্চিমবঙ্গে বলুন, যে হিউজ একটা বাঙাল পপুলেশন রয়েছে, যাদের পূর্বপুরুষরা 47 বা 71 উদ্বাস্ত এখানে এসেছিলেন, স্বভাবতই ইসলামী অগ্রাসনের কারণে। আমি একটা আমব্রেলা টার্ম ইউজ করছি এখানে। আমি তো সেই সূক্ষ্ম বিশ্লেষণে যাচ্ছি না, আমি ওভারঅল ইসলামী অগ্রাসন বলছি, ওয়ান ফর্ম অর দি আদার, রাইট? এখানে যারা এসেছিলেন তারা সবাই অবশ্যই গল্পগুলো তাদের ছিল, যে আমাদের ওখানে এই ছিল, আমাদের ওখানে এই ছিল, এবং আমাদের সব খুইয়ে চলে আসতে হয়েছে এক রাতের মধ্যে, এক বস্ত্রে ভিটা মাটি ছেড়ে এখানে এসে চলে আসতে হয়েছে। তো ছিল, কিন্তু এইখান থেকে যে এটা একটা ঘটনা ঘটলো, রাইট? মহাকালের লীলায় একটা ঘটনা ঘটেছে, ঘটনা থেকে আমি কি শিখছি এবং পরবর্তী প্রজন্মকে আমি কি শিক্ষা দিয়ে গেলাম যাতে এর পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয় সেই জায়গাতে আমাদের যথেষ্ট খামতি রয়ে গেছে। সেই কারণে আপনি দেখবেন যে এই যে আমাদের আজকে আলোচনার যে বিষয় বলতে পারেন, যে শত্রুবোধ এবং স্ববোধ, আমরা নিজেরা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তারপরে বুঝবো যে আমাদের কে শত্রু কে মিত্র। শত্রুবোধটা খুব প্রয়োজনীয় জীবনে। কারণ দেখবেন, একটা সংস্কৃতে কথা আছে, সর্পে রজ্জু ভ্রম, যে সরি, রজ্জুতে সর্পভ্রম, উল্টো বললাম, যে দড়িকে অনেক সময় সাপ ভেবে আমরা ভয় পাই। এই ভয়টা মানসিকভাবে অস্বস্তিকর হতে পারে, কিন্তু ইহা অস্বাস্থ্যকর নয়। এটার উল্টো যদি হয়, আপনি যদি আহ সাপকে দড়ি ভাবেন, তাহলে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। সর্পে যদি রজ্জু ভ্রম হয়, সেটা রজ্জুতে সর্পভ্রমের থেকে শতগুণে ভয়ঙ্কর। আমার মনে হয় আমাদের ঠিক সেই অবস্থায় হয়ে গেছে। পশ্চিমবঙ্গ ঐতিহাসিকভাবে যদি দেখেন, পার্টিশনের পরে 47-এ পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ, আলাদা হয়ে যায়, পশ্চিমবঙ্গ হয়ে যায়। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে, পাতি কথা। যে জায়গাগুলো, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো হিন্দু মেজরিটি ছিল, তারা আলাদা একটা রাজ্য ঘোষণা করে এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এবার এটার ফরমেশনের ইতিহাসে আমি যাচ্ছি না, সেটার অনেক অ্যাঙ্গেল রয়েছে, বাট গোদা বাংলায় বলতে গেলে তখনকার দিনে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন বা তাদের সকলের দৃষ্টিকোণে এটাই ব্যাপার ছিল, যে একটা মুসলিম মেজরিটি বেঙ্গল, একটা হিন্দু মেজরিটি বেঙ্গল, রাইট? এবং সেখানে হিউজ অ্যামাউন্ট অফ রেফিউজি পপুলেশন আমরা অ্যাবজর্ব করি। তারপর ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পূর্ব পাকিস্তান অবশ্যই ইসলামী রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের অঙ্গ হিসেবে থাকে, এবং পরবর্তীকালে স্বাধীনতার মুক্তিযুদ্ধ পরে ওটা পূর্ব পাকিস্তান বাংলাদেশে হয় আর কি। আর বিষয়টা দাঁড়াচ্ছে যে বাংলাদেশ হলো, এবং পশ্চিমবঙ্গ, মানে তখন ব্যাপারটা যেভাবে বলা হয় যে বেঙ্গলি ন্যাশনালিজমের কারণে হয়েছে, মানে অবশ্যই হয়েছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। বেঙ্গলি ন্যাশনালিজম ওয়াজ আ মেজর কম্পোনেন্ট, বাট এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের ফরমেশন বা ওই ভূখণ্ডটা আলাদা হয়ে যাওয়ার পেছনে কিন্তু মুসলিম জাতীয়তাবাদ রয়েছে, এবং পশ্চিমবঙ্গ তৈরির পেছনে কিন্তু হিন্দু জাতীয়তাবাদ রয়েছে, যদিও সেটা পরে আমরা সাস্টেন করতে পারিনি। কেন করতে পারিনি, সেটাই হচ্ছে আজকে হয়তো আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে। বাংলাদেশ এই আচ্ছা। কারণেও দেখবেন হুম। ভাষার ইয়েতে আলাদা হয়ে গেল, পরবর্তীকালে কিন্তু তারা ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে কনস্টিটিউশনে দেয়, এবং সেটা নিয়ে খুব যে অপোজিশন হয়েছে, কোনো সেকুলার পার্টি বা তথাকথিত মুক্তি যুদ্ধের চেতনা ধারা বাহনকারী পার্টি যে অবজেক্ট করেছে, বলে তো আমি শুনিনি। সেই সাধারণ আমলে হয়েছিল, আমার যত মাই মেমোরি সার্ভস মি ওয়েল, সেটা কিন্তু চেঞ্জ হয়নি কখনো।
এবং সেটা নিয়ে খুব একটা উচ্চ বাচ্চও করেনি। তো খুবই একটা ব্যাপার। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ওখানে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের প্রতি কি নির্যাতন হয়েছে, শুধু হিন্দু না, বৌদ্ধদের প্রতিও হয়েছে। সেই তুলনায় কিন্তু ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা বিশেষ করে তারা কিন্তু বহাল তবিয়তে, যে স্বাধীনতার পরে সময়ের সংখ্যা ছিল অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12%, বর্তমানে সেটা বেড়ে 30% হয়ে গেছে। এবং আমি যদি কম্প্যারিজনে দেখি যে ভারতীয় মানে বাংলাদেশের হিন্দুদের অবস্থা, তারা স্বাধীনতার সময় প্রায় 25% ছিল, বর্তমানে সেটা বোধহয় আমাদের আলফ্রেড ভাই ভালো বলতে পারবেন কত দাঁড়িয়েছে। এখন দশ 7-8% সম্ভব, বলে আর কি, হ্যাঁ 7-8% বলে আর কি, 10 হতে পারে, আমি ধরে নিচ্ছি, কারণ এটা একটু কমিয়ে বলে, একটু ডাউন কমিয়ে প্লে বলা দ্য হয়, ইনফ্লুয়েন্স। হ্যাঁ 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 হ্যাঁ, ডাউন হুম, প্লে দ্য ইনফ্লুয়েন্স। তো হ্যাঁ 10%, তো এখানেই বোঝা যাচ্ছে যে এখানে কিরকম গ্রোথের স্কোপ দেওয়া হয়েছে। পপুলেশন গ্রোথটা একটা ইয়ের উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এইখানে স্বাধীনতার পর উদ্বাস্তুদের নিয়ে যে রাজনীতিটা হয়েছে সেটা মূলত হয়েছে বামপন্থী রাজনীতি। উদ্বাস্তু হিন্দু পপুলেশন তাদের জমি জায়গা সবকিছু হারিয়ে এখানে এসেছিল, তাদের কর্মসংস্থান করে দেওয়া এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার নামে বামপন্থী দলগুলো একটা রাজনীতি করেছে, এবং তাদের আইডেন্টিটি সেইটার ভিত্তিতেই তৈরি হয়েছে। তারা মূল কারণটা ভুলে গেছে। দে আর ল্যামেন্টিং ওভার দ্য এফেক্টস, বাট দে হ্যাভ ফরগটেন দ্য কজ। আপনারা নিশ্চয়ই ঋত্বিক ঘটকের নাম শুনে থাকবেন, ফিল্ম ডিরেক্টর, হুম, হ্যাঁ শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। হুম, মানে এরকম বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। ঋত্বিক ঘটকের সিনেমা দেখবেন, উনি কিন্তু এই উদ্বাস্তুদের যে যন্ত্রণাটা, এটা কিন্তু উনি পুরো ফুটিয়ে ফুটিয়ে বহু সিনেমা দেখেন, মেঘে ঢাকা তারা বলুন, আরো আছে, দেখিয়েছেন। মোস্ট ফেমাস উনি বোধহয় সব থেকে বেশি মর্মস্পর্শী কাজ করেছেন, যে কত কষ্ট কত ইয়ে। কিন্তু স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঋত্বিক ঘটক ওয়াজ দ্য মানে সোলজার অফ দ্য পার্টি, উনি পার্টির সৈনিক ছিলেন। উনি একটা সিনেমা তো দেখেননি যে এই লোকগুলো যে আজকে এখানে এসে এত কষ্ট ফেস করছে, এদের এত সবকিছু হারিয়ে ফেলেছে, জীবন তারা ফুটবলের মতো এদিক ওদিক নিয়ে খেলছে, কিন্তু কেন হল, হোয়াট লেড দেম টু দিস সিচুয়েশন, এটা কিন্তু উনি একটা সিনেমা তো দেখেননি। রহিম চাচাকে ভিলেন করা যাবে না, এটাই বোধহয় ওনার পার্টির থেকে নির্দেশ ছিল। অথচ আপনি যদি দেখেন অন্য অন্য যদি আমরা নির্যাতিত পার্ডন মাই প্রোনাউন্সিয়েশন, নির্যাতিত গ্রুপদের কথা বলি, ইহুদিদের কথা বলি, হলিউডের বহু ইহুদি ডিরেক্টর ইহুদিদের নিয়ে সিনেমা করেছেন, স্টিফেন স্পিলবার্গ করেছেন, তারা কিন্তু কখনো ইহুদিদের দুর্দশার প্রধান কারণ নাৎসিদের হাতে বলুন বা পরবর্তীকালে আরবদের হাতে বলুন, হ্যাঁ, এগুলো কিন্তু দেখাতে কখনো পিছপা হননি। আমার মনে হয় এখানেও আমাদের একটা মানে বাঙালি বুদ্ধিজীবীদের একটা খুব মেজর মানে ফ্ল রয়ে গেছে, যে তারা ধরি মাছ ছোবো না পানি একটা পলিসি নিয়ে চলেছে। আমাদের মানে বর্তমানে হয়তো সেটা কিছুটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য লোকজন সেই চেঞ্জটাকে হয়তো কমিউনালিজম বলছে বাংলা, বাট ইট ইজ আ ভেরি ন্যাচারাল কোর্স, দিস শুড হ্যাভ হ্যাপেন্ড লাইক 50 years ব্যাক। আচ্ছা এত বছর যে আমাদের এই দেশভাগ হলো, দেশভাগের ওইখানে পুরোটাই কিন্তু হয়েছে হিন্দু হেট্রেটের উপর বেস্ট করে আর কি, দ্বিজাতি তত্ত্বের উপর বা নির্ভর করে, যেটা জিন্না হুম প্রকাশ্যে তাদের মুসলিম লীগ পার্টি দ্বারা নিয়ে আসে আর কি। সেটাই হুম সময়ের ধারাবাহিকতায় আস্তে আস্তে ধীরে এটা আওয়ামী লীগে রূপান্তরিত হয়, এবং সেভাবে করে 71 হয়। 71-এও একটা হিন্দু গণহত্যা হয় আমাদের এই পূর্ব বাংলায়, যেটাকে বাংলাদেশ বলি আর কি আমরা। এবং সেই 71-এ গণহত্যায় কিন্তু 80%-এর উপরেই হিন্দু ছিল আর কি। এবং এই 80%-এর উপর হিন্দুরাই 25 লাখের উপরে হিন্দুই গণহত্যার শিকার হয়, নারী শিশু সহ পুরুষ সবাই। প্রবীণ এবং বুড়ো মানে যারা বয়স্ক তাদের সবাইকে মেরে ফেলে আর কি, জাস্ট তাদের হিন্দু আইডেন্টিটির কারণে আর কি, এবং তাদের হুম ধর্মীয় বিশ্বাসের কারণে। তো এবং আমরা ইতিহাস থেকে পড়ে জানতে পারি যে প্রায় 1 কোটির উপরের উদ্বাস্তু তারা ভারতে শিফট করে আর কি, পশ্চিমবাংলা বর্ডারের দিক দিয়ে তারা ওখানেই বেশি জড়ো হয় আর কি। তো এদের এই দুঃখ কষ্ট ভিটে মাটি ছেড়ে আসা, তারপর সেখানে গিয়ে যে সাফারিংটা করা, এত লোকেদের সাপোর্ট দেওয়া ভারতবাসীর জন্য একটা বোঝার মতো একটা হয়ে গেছিল আর কি তখন। তারপরও ভারত চেষ্টা করছে সবাইকে সাহায্য করা, কিন্তু সবাই হয়তো বা সেইভাবে প্রপার হেল্পটা পায় না, কারণ জনসংখ্যার দিক থেকে অনেক বেশি ছিল আর কি, অনেকে এখানে শিফট হুম হয়ে গেছিল, অনেকেই হুম বিভিন্ন রোগে, বিভিন্ন মেল নিউট্রিশনের কারণে মারা যায়, অনেক বাচ্চা, বৃদ্ধ, ঠিক আছে, অনেক বাচ্চা এরকম করে মারা যায় আর কি এটার কারণে। হুম এই যে একটা ক্রাইসিস মোমেন্ট সেই হ্যাঁ হ্যাঁ 71-এ তৈরি হয়। হুম এই ব্যাপারগুলো নিয়ে কি কি কারণে তৈরি হলো, কি কারণে আমাদের হিন্দুদের এই পূর্ব বাংলায় গণহত্যা হলো, এই বিষয়গুলো নিয়ে কি পশ্চিম বাংলায় কি চর্চা হয়েছে কখনো বা হয়? দেখুন, যেটা আমি বললাম যে আমাদের যে বুদ্ধিজীবীদের যে পরিমণ্ডলটা রয়েছে বা বৌদ্ধিক পরিমণ্ডল বলতে পারেন, ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্ট যেটা রয়েছে এখানে, সেটা দীর্ঘকাল বাম ডমিনেটেড ছিল। তো এখানে আপনি এফেক্ট নিয়ে আলোচনা হতে পারে যে বহু লোক এখানে ভিটামাটি খুইয়ে চলে এসছে, বহু লোক এখানে অন্য সংস্থানের জন্য খুব স্ট্রাগল করছে,
এদের এইগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোকে একটা সোশ্যালিজমের আঙ্গিকে এগুলোকে ধরে নিয়ে সুন্দর রাজনীতি করার একটা স্কোপ রয়েছে, বুঝতেই পারছেন। দ্যাটস আ ভেরি ফার্টাইল গ্রাউন্ড ফর লেফটিস্ট পলিটিক্স। হ্যাঁ, এইগুলো হয় এখানে। তো কিন্তু কারণ নিয়ে আলোচনা হয় না, কারণ সেটা আপনাকে বুঝতে হবে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ অফিসিয়াল অ্যান অ্যালাই অফ মুসলিম লীগ। এবার কমিউনিস্ট অনেক সময় বলে যে শ্যামাপ্রসাদ নাকি মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেছিলেন যুক্তবঙ্গে আর কি, বেঙ্গল প্রেসিডেন্সি তখনকার সময়। এটা সত্যি কথা, উনি পাওয়ার শেয়ারিং এর জন্য করেছিলেন। শ্যামাপ্রসাদকে কেউই আইডিওলজিক্যালি মুসলিম লীগের সঙ্গে অ্যালাইন্ড হওয়ার অপবাদ দিতে পারবে না। ইনফ্যাক্ট শ্যামাপ্রসাদের প্রচেষ্টার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা হয়েছে, নাহলে নেতাজির জ্যেষ্ঠ ভ্রাতা শরৎ বসু কিন্তু একটা যুক্তবঙ্গ বলে একটা আলাদা খিচুড়ি দেশ বানানোর তালে ছিলেন, যেটার ভিত্তি কি ছিল আমি জানি না আজ পর্যন্ত। নেতাজি দাদা বলে নাকি ওনাকে গালিগালাজ করা যাবে না। এটাও একটা আমাদের মেজর ফ্ল রয়েছে, আমাদের মধ্যে ব্যক্তি পূজাটা খুব বাড়াবাড়ি রকমের রয়েছে। কোনো ব্যক্তি যদি কিছু কথা বলে থাকেন, 10টা যদি সে ভালো কথা বলে থাকেন এবং 3-4টে বাজে কথাও যদি সে বলে থাকেন, 3-4টে বাজে কথা কনসিডার করা যাবে না। মানে কোনো মনীষী যাকে আমরা বলি বাংলা পরিবেশে, বিবেকানন্দ বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, রবীন্দ্রনাথ বলুন, এদের কথাকে ক্রিটিক্যালি ভাবার কিন্তু কোনো স্কোপ আমাদের দেয় না। এদের মানে এরা যা বলেছেন গোল্ডেন স্টেটমেন্ট, এবং প্লাস এদের অনেক কথাও আমাদের ওই বাম ডমিনেটেড বুদ্ধিজীবী এ কিন্তু খুব সিলেক্টিভলি অনুস্থাপন করে। আমি মনে করি আমাদের শাস্ত্রীয় দিক থেকে যদি আপনি দেখেন এই বিষয়টাকে, আমি যতটুকু ধর্ম চর্চা করেছি বা আমাদের ধর্ম বলছে যে মানুষকে প্রত্যেকটা কর্মর বিচার স্বাধীনভাবে হতে হবে। আপনি যদি মহাভারত দেখেন, যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়েছে। যুধিষ্ঠির যে 2-1 জায়গায় খারাপ কাজ বা অধার্মিক কাজ করে সেটা কিন্তু কোনোভাবেই লুকিয়ে দেখানো হয়নি। যুধিষ্ঠির সেই মিথ্যা কথা বলার জন্য যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে নেমে গিয়েছিল, আমরা জানি। এরকম আরো আছে। দুর্যোধন একটা ভিলেনাস ক্যারেক্টার, দুর্যোধনের যে একটা যে ভালো কাজ করে সেটা কিন্তু দেখানো হয়েছে। তো মানুষের কর্ম অনুযায়ী মানুষকে ডিফাইন করতে, ব্যক্তি পুজো বাড়াবাড়ি করাটা কিন্তু ঠিক না, তাদের মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যায়। এখন ওটাই হচ্ছে একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যে মানুষের সিলেক্টিভ কথাবার্তা। বিবেকানন্দ যদি বলে থাকেন যে সবাই আমার ভাই, সেটা উনি যে কনটেক্সটটা বলেছেন সেই কনটেক্সটটা এখন এক্সিস্ট করে না। বিবেকানন্দ কখনো পার্টিশন ইন্ডিয়া দেখে যাননি। বিবেকানন্দ কোনোদিন পার্টিশন, আর বিবেকানন্দ সেই যুগে দাঁড়িয়ে, আমি ওনার পায়ের নখের যোগ্য নই, নো ডাউট অ্যাবাউট ইট, বাট উনি সেই যুগে দাঁড়িয়ে ওনার যতটা এক্সপোজার ছিল তার থেকে বর্তমানে প্রযুক্তিগত কারণে আমাদের এক্সপোজারটা বেশি উনার, সত্যি কথা বলতে গেলে। এবং তাই সুতরাং উনার কিছু বাণী রয়েছে যেটা শাশ্বত, এবং কিছু বাণী রয়েছে যেটা কালের মধ্যে আবদ্ধ রয়েছে, যেটাকে ওই সময়ের কনটেক্সটেই দেখতে হবে। পরবর্তীকালে ওটাকে ড্র্যাগ করে নিয়ে গেলে কিন্তু প্রবলেম আছে। এন্ড দিস অ্যাপ্লাইজ টু অল, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, যার কথাই বলুন। তো এই একটা আমাদের খুব ধোকার টাটি সামনে ঘুরিয়ে রাখা হয়, এরকম মনীষীদের একটা 2-4টে কোটেশন তুলে দেওয়া হলো, দেখো উনি এরকম বলে গেছে, তুমি এর উপরে কি বলতে পারো। ব্যক্তি পুজো খুব খারাপ জিনিস। মানে ব্যক্তি পুজো, ব্যক্তিকে শ্রদ্ধা করা উচিত, ব্যক্তির আইডিওলজিকে শ্রদ্ধা করা উচিত, আমি মনে করি সেটা যদি শ্রদ্ধার যোগ্য হয়। কিন্তু তার সামনে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে দেওয়া খুব খারাপ বিষয়। এটা কলিযুগ চলছে, এখানে ঈশ্বরকেও মানুষ অবতার গ্রহণ করলে তার দ্বারাও ভুল হয়ে যায় আর কিছু। এখানে আমরা এই ব্যক্তি পুজোর মনে হয় না আমাদের কোনো স্কোপ রয়েছে। ইভেন মহাভারতে ভগবান কৃষ্ণকেও ক্রিটিসাইজ করার বহুত লোক ছিল, শিশুপাল সহ, কৃষ্ণকে ক্রিটিসাইজ করা এবং হয়েছে, প্রশ্ন করছে ভগবানকে, অর্জুনও মহাভারতের যুদ্ধে এত প্রশ্ন, ঠিক আছে, করেছে। এবং কোনো কেউই অবতার হোক আর হোক, ভগবান হোক, কেউই ওই আলোচনার বাইরে কেউই নাই, সবাই আছে। কেউই আলোচনা উঠবে না, কারণ মনুষ্য হিউম্যান ফর্ম ইটসেলফ ইজ এরোনিয়াস। মানুষ্য রূপ পরিগ্রহ করলে ভুল হবে, সংসারটা ওইভাবেই তৈরি হয়েছে যে এখানে মানুষের দ্বারা ভুল হবে। ভুলটা রেকগনাইজ করার নামই হলো, এবং তার শোধরানোর চেষ্টা করার নামই হলো ধর্ম, ঠিক না? এটা আবার কিছু কিছু ধর্ম আছে যাদের কিছু মরুভূমির লোকজন থাকে, তারা কোনো ভুল করতে পারে না, সেটা আলাদা বিষয়, আমি যাচ্ছি না, ওটা আমাদের দৃষ্টিকোণের সঙ্গে যায় না। ওই সব ধর্মই এক কথা বলে এরকম কথা নেই, এটা একটা বাটপাড়ি স্টেটমেন্ট ছাড়া কিছুই না, এটা পিওর বাটপাড়ি। সব ধর্ম সমন্বয় বা সব ধর্ম সব সময় এক, মানে সর্বধর্ম সমন্বয় আর সব ধর্ম এক, এটা একটা ফালতু এবং একটা বাজে এবং একটা ব্লান্ডার একটা স্টেটমেন্ট। হ্যাঁ, একদম একদম, এটাকেও কিন্তু খুব ঘুটিয়ে আমাদের গেলানো হয়েছে। দেখুন রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা রয়েছে, যতমত ততপথ। এই কথাটাকে বলে জাস্টিফাই করা হয় যে হিন্দুদের মধ্যে বেসিক্যালি, আমি যে বলছিলাম স্ববোধ এবং শত্রুবোধের অভাব কেন, এগুলো আমাদের এই অভাবের কারণগুলো কিন্তু আমাদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার মধ্যে প্রথিত হয়ে রয়েছে। দিস আর রুটেড ইন আওয়ার কালচারাল থিঙ্কিং সিস্টেম। রামকৃষ্ণদেবের একটা কথা রয়েছে, যতমত ততপথ। এটাতে তারা বলে না যে সব ধর্মই এক। আরেকটা উপনিষদের কোটেশনকে করে, যত সত্য বহুরূপের হয় তার জ্ঞানীরা তাকে বিভিন্ন এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, তো এইগুলোর কিন্তু আগেন আউট অফ কনটেক্সট ফেলা। উনি রামকৃষ্ণদেবের যতমত ততপথ কথাটা কিন্তু
হিন্দু ধর্মের বিভিন্ন শাখার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি মিনিমাম থিওলজিক্যাল নলেজ রাখেন, তারা এটুকু বুঝতে পারবেন যে উপনিষদীয় ঈশ্বর চিন্তা বা পরবর্তীকালে আমরা পরবর্তী কি বলছি, উপনিষদীয় ঈশ্বর চিন্তা বা হিন্দু ধর্মের ঈশ্বর চিন্তা সঙ্গে এব্রাহামিক মনোথিজম খাপ খায় না। ওটা মনোথিজম, হিন্দুটাও মনোথিজম, বাট দ্যাট ইজ নট লাইক এব্রাহামিক মনোথিজম, কোনোভাবেই কম্পাইটেবল নয়। সিমিলারলি ভারতীয় ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের নিরেশ্বরবাদ এবং বৈদিক আস্তিকবাদ কিন্তু খাপ খায় না। সুতরাং এই কথাটা বলা যে সব ধর্মই এক কথা বলে, কিছু বাহিক সূত্র থাকতে পারে, আফটার অল সবাই মানুষ, হিউম্যান লেভেলে কিছু সিমিলারিটিস থাকতে পারে। এখন কোনো ধর্ম তো বলবে না যে আপনি খাবেন না দুবেলা, আমি বলি ওরাও দুবেলা খায় আমিও দুবেলা খাই, এরকম আচ্ছা, সিমিলারিটি যারা বার করে তাদের বুঝতে নার্সারিতে পারছি, আবার ভর্তি হওয়া উচিত। বুঝতে পারছি। হ্যাঁ। আমার এখানে একটা ইয়ে আছে, যেহেতু 1947-এর পর ভারত স্বাধীন হওয়ার পর গান্ধীজিকে জাতির পিতা হিসেবে ধরা হয়। তো ভারতের জাতির পিতা যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম যে গানটা আছে, এই গানটাকে একটু বিকৃত করে ভিতরে একটা লাইন ঢুকে দেয়, সেটা হলো যে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সুমতি দে ভগবান। তো এই যে একটা গান্ধীবাদী যে ফিলোসফি, ঈশ্বর আল্লাহ ভগবান সবই এক, সবাইকে আমাদের একই করে দেখা উচিত, এই সত্তাগুলা যে এক, এই যে আব্রাহামিক ফেইথের যে ঈশ্বরগুলা, গড আল্লাহ, ঠিক আছে, এই যে আলাদা আলাদা, এটা কিন্তু আমরা যদি ডিপ অ্যানালাইসিস করে এই ওদের আসমানি কিতাব বা তাদের যে হোলি বুক, সকল হোলি বুক গুলো যদি পড়ি, সেখানে কিন্তু পরে কিন্তু আমরা জানতে পারি এদের বাণীগুলা এবং সনাতন ঈশ্বরের বাণী আকাশ পাতাল তফাৎ, এবং ঈশ্বর ধারণাও আলাদা, সম্পূর্ণরূপে ঈশ্বর আলাদা। ধারণা টোটালি ডিফারেন্ট আর কি, সেই আরবের মেটাফিজিক্স বলুন, মানুষদের। হ্যাঁ হ্যাঁ, আরবদের, সেটাই সম্পূর্ণরূপে সেটাই, তো আলাদা, এখানে ভিন্ন। সম্পূর্ণরূপে আলাদা। তো এই গান্ধীবাদীর কারণে যে বিষয়টা হইছে, যে ফিলোসফিটা, এটা অনেক হিন্দুই ফলো করে, গান্ধীজিকে মানে অনেক। তো পশ্চিমবঙ্গে ঈশ্বর আল্লাহ তেরো নাম সাবকো সুমতিতে ভগবানের প্রভাবটা কেমন হ্যাঁ, হিন্দুদের উপর? প্রথমত আমি এটা শুরু করবো যে গান্ধীজিকে ফাদার অফ নেশন বলা হয়, এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেজিগনেশন নয়। বাংলাদেশে হয়তো কনস্টিটিউশনালি মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় বা জাতির পিতা বলা, আমি জানি না কনস্টিটিউশনালি এটা কি আপনাদের কোনো স্টেটমেন্ট রয়েছে, কনস্টিটিউশনে লেখা রয়েছে মুজিবুর না, রহমান এরকম জাতির কোনো পিতা? লেখা নেই। না। ভারতবর্ষ নয়, গান্ধীজি জাতির পিতা এটা একটা জাস্ট পপুলার স্লোগান মাত্র, এর কোনো কনস্টিটিউশনাল ভিত্তি নেই। এটা কোনো ভারতীয় ইয়েতে গান্ধীজিকে অপমান করলে দেশে কোনো রকম সাজা বা ওরকম কোনো ইয়ে। হ্যাভিং সেড দ্যাট, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে শত্রুবোধের অভাব বা হিন্দু ক্লিবতা, সেকুলারিজম যাই বলেন না কেন বর্তমান যুগে, সেটার শেপ করার পেছনে কিন্তু গান্ধীজির একটা অনস্বীকার্য অবদান রয়েছে। গান্ধীজি, আমি প্রথমে গান্ধীজির দু একটা পজিটিভ কথা বলতে চাই। আমি যদি গান্ধীজির কন্ডাক্ট দেখি বা গান্ধীজির লেগেসি দেখি ইন রিলেশন টু হিন্দু সোসাইটি, তো গান্ধীজির একমাত্র পজিটিভ কাজ হচ্ছে ভায়াকম সত্যগ্রহ। ভায়াকম হচ্ছে কেরালার একটা মন্দির ছিল আর কি, ভায়াকম নামে মন্দির ছিল, কি এখনো আছে, মহাদেবের মন্দির, ভায়াকম মহাদেব মন্দির। তো সেখানে গান্ধীজি একটা সত্যাগ্রহ করেছিলেন। সত্যাগ্রহের কারণ ছিল যে সেই কেরালায় জাতপাত খুব বেশি ছিল সেই সময়, মধ্যযুগীয় প্রভাবের কারণে সেই সময় ওই অন্য মানে যারা একটু নিচু জাতের হিন্দু, যারা অ্যাকচুয়ালি 70% অফ দ্য পপুলেশন, তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। গান্ধীজি সেটা নিয়ে প্রতিবাদ প্রতিবাদ করে ওদের ওই অধিকারটা দিচ্ছেন, ওটা ওনার একমাত্র পজিটিভ কাজ। এবং ইন রিলেশন টু দ্যাট উনি জাতপাত শেষ করার বা জাতপাত কে কাউন্টার করার জন্য হরিজন বলে একটা ইয়ে চালু করেন, যে সবাই ঈশ্বরের সন্তান। এটা ঠিক আছে, এই অবধি ঠিক আছে, গান্ধীজির ভালো কাজ এখানেই শেষ। এরপরে উনি যা যা কাজ করেন সেগুলো হিন্দু সমাজের জন্য আত্মঘাতী করছে আর কিছু না। প্রথমত গান্ধীজির যে অ্যাবসলিউট কমিটমেন্ট টু নন ভায়োলেন্স, গান্ধীজি নাকি বুকের মধ্যে গীতা সবসময় ফেসবুক দিয়ে চিপকে রাখতেন। আমি জানি না উনি কোন গীতাটা পড়তেন যেখানে বলা আছে যে আত্মরক্ষার জন্য ভায়োলেন্স করাটা নাকি অশাস্ত্রীয়, আমি ঠিক জানি না। উনি গীতাকে নিজের স্পিরিচুয়াল ডিকশনারি বলতেন। আমি বলছি না, এটা উনি লেখা আছে, গান্ধীর লেখা পড়লে আপনি বুঝতে পারবেন। আমি জানি উনি গীতা ঠিক কি খেয়ে পড়তেন, বাট মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা, যাই হোক। এটা নিয়ে একটা খুব বিখ্যাত ডিবেট ছিল গান্ধীজি এবং এক শিখ ধর্মের এক স্কলার ছিল কর্তার সিং নামে। গান্ধীজি শিখদের যে দশম গুরু ছিলেন, গুরু গোবিন্দ সিং, তাকে নিন্দা করে বলেছিলেন যে এই ভদ্র মানে ইনি অস্ত্র ধারণ করেছিলেন ধর্ম রক্ষার জন্য, এইটা একটা ভুল কাজ। ওনার পূর্ব সুরীরা কেউ অস্ত্র ধারণ করেননি, ইনি অস্ত্রটা ধারণ করেছিলেন, এটা কোন ধর্মের পর থেকে সরে গিয়েছিলেন। তো এটা আচ্ছা, কাউন্টার করার জন্য, মানে বুঝতেই পারছেন তো কোন দিকে গান্ধী বলছি গান্ধী তিনি শুধু অহিংসা পরম ধর্ম, ওইটা ওইটা শুধু ফলো গান্ধী করতে, কিন্তু পুরা পুরো ফর্মটা যেটা আসে, সেটা যে অহিংসা পরম ধর্ম, ধর্ম মানে হিংসা এইটা ততই এইটা হচ্ছে। এইটা হ্যাঁ পুরো ধর্মহিংসা তথ্যই বলছে, এক্স্যাক্টলি। উনি পরের হ্যাঁ লাইনটা কোনোদিনও ব্যবহার করেননি ফর সাম রিজন, এবং এটার জন্য আগে আমাদেরই দোষ, বিকজ আমাদের ধর্ম শিক্ষাটার এতই অভাব রয়েছে যে গান্ধীজিকে কাউন্টার করার মতো লোকজন সেই যুগে খুব কম। যেমন গীতাও পড়ি, ধর্ম যারা সামান্য গীতা পড়ে তারা পরের লাইনটা ইজিলি বলতে পারতেন, অহিংসা পরম ধর্ম, ধর্মহিংসা তথ্যই বলছে। তো উনি, শুনুন, গান্ধীজি এটা রেকর্ডেড ডকুমেন্টেড, গান্ধীজি কত বড় ফ্রড ছিলেন ইন রিলেশন টু রিলিজিয়াস বিলিফ, সেটা ক্লিয়ার হবে।
তো গান্ধীজিকে বলা হয়েছিল যে যে আপনি এরকম বলছেন যে গুরু গোবিন্দ সিং অস্ত্র ধারণ করে ভুল করেছেন, তো আপনি যে বইটা নিয়ে ঘোরেন সেখানেও তো শ্রীকৃষ্ণ তো অর্জুনকে অস্ত্রই ধারণ করতে বলেছিলেন ধর্ম রক্ষার জন্য। তারপর তো কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। তো আপনি কি করে বলতে পারেন যে কেউ ধর্ম রক্ষার সাহায্যে, ধর্ম বলতে গেলে রাইচিয়াসনেস, কুরুক্ষেত্রের ক্ষেত্রে রিলিজিয়ন কন্টেক্সট আসছে না সাচ, বাট রাইচিয়াসনেস, ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। রক্ষা, তো হ্যাঁ আমি করার আবার জন্য। এখানে একটু ফিরে আসি, সেটা হলো যে পশ্চিমবঙ্গের হিন্দুদের আর কি, তো হিন্দুদের এখন হুম, অবস্থা কেমন, মানে হিন্দুদের এখানে জাগরণ কেমন হয়েছে, হিন্দুরা কি তাদের ধর্ম সম্পর্কে জানে, বা জিও পলিটিক্স, তাদের যে শত্রুবোধ, এগুলো কি জাগ্রত হচ্ছে পশ্চিম বাংলায়, নাকি ঠিক আগের মতো হয়েছে? দেখুন এটা কি আমরা বর্তমানে, ভবিষ্যতে কি দেখুন দেখতে আমাদের পাচ্ছি? আমাদের মেন প্রবলেমটা হচ্ছে ল্যাক অফ সেন্স অফ কমিউনিটি, সাম্প্রদায়িক বোধ। শুনতে খারাপ লাগতে পারে, কমিউনাল লাগতে পারে, এটার অভাব রয়েছে। মুসলিমদের এটা প্রচুর পরিমাণে রয়েছে, বিকজ ওদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে তাদের মাথায় একটা জিনিস ঘটানো হয়, আর নিজে মুসলমান মুসলমান যত মারামারি করতে পারে কাফেরের সামনে সবাই একসাথে। কিন্তু এরকম কোনো থট সিস্টেম বা এরকম কিছু নেই। বর্তমানকালে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাও বলতে পারেন কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বিকজ সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা ইনফরমেশন খুব ইজিলি সার্কুলেট করতে পারি। সেটার একটা মানে প্রবলেমও রয়েছে, মিস ইনফরমেশন ততটা ইজিলি আমরা সার্কুলেট করতে পারি, বাট হুম। অ্যাটলিস্ট একটা মানে ফিল্ড হয়েছে যেগুলো নিয়ে এখন আলোচনা করার একটা স্কোপ রয়েছে, মানুষ অ্যাটলিস্ট দেখতে পারবে, মানুষের বিবেককে আমরা কিছুটা হলেও প্রলুব্ধ করতে পারছি। তো কিন্তু বাট ওটাই হচ্ছে প্রবলেম, হিন্দুদের সেন্স অফ কমিউনিটির অভাব খুব রয়েছে, তারা নিজেরাও জানে না তারা কি করছে, তাদের বর্তমান পরিস্থিতি কি, তাদের বর্তমানের সম্পর্কেই তারা জানে না, তারা ভবিষ্যতের কথা ছেড়েই দিলাম, আর অতীত তো জানেই না। ত্রিকাল অজ্ঞ না হলে একটা মানুষ তো সেন্স অফ কমিউনিটি কিভাবে তৈরি করবে, আগে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, এর একটা আচ্ছা, সম্যক এখানে ধারণা এখানে তৈরি একটা করা এখানে উচিত। একটা প্রশ্ন জাগে, হিন্দুদের যে শত্রু বোধ নাই সেটার কারণ তো আমরা অনেকগুলাই জানি, বামপন্থীদের প্রভাব আছে এখানে। হ্যাঁ। তারা যে পরিমাণ যেমন প্রস খাওয়াইছে সেকুলারিজমের এবং সিলেক্টিভ হুম, মানবতাবাদীর, সেটা হুম, মোস্টলি হিন্দুরা ওটা খেয়ে ওটাই বিশ্বাস করে মানে করেছে আর কি। তো এখন সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন লেখালেখির কারণে হোক, এই ব্যাপারটা, এই বামপন্থীদের এই ভাওতাবাজিটা, এই ভণ্ডামিটা ধরা পড়ে হুম, যাচ্ছে আর হুম, কি অনেক জায়গাতে, এবং হ্যাঁ তাদের হয়ে যাচ্ছে। খণ্ডন করার অনেকেই। তো এখন হুম, এই খণ্ডন করার জন্য অনেকেই লেখালেখি করতেছে, ভিডিও বানাচ্ছে এবং অক্লান্ত পরিশ্রম দিতেছে আর কি, ঠিক আছে, এই হুম। বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার জন্য। তো পশ্চিমবঙ্গে এ এই যে বামপন্থীর এই ব্যবস্থাটা, তারপর তৃণমূলের যে অবস্থা, মানে যেভাবে করে আর কি মাইনরিটি তোষণ বা মুসলিম তোষণ সেখানে শুরু করছে আর কি, তো সেটা নিয়ে কি ওখানকার হিন্দুদের কোনো ক্ষোভ বা নাই, যে যেখানে একপাক্ষিক এখানে দেখুন তোষণ তৃণমূলকে রাজনীতি হচ্ছে? যারা আপনি জাগ্রত হিন্দু বলতে পারেন, যাদের এইটার বিষয়ে কিছুটা ধারণা রয়েছে, তারা তৃণমূলকে মোল্লা পার্টি বলে। তিনি বর্তমান আচ্ছা। দুধেল গাই পার্টি বলে। দুধেল গাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্পিচে মুসলিমদের দুধেল গাই বলেছেন, বলে যে গাই গরু দুধ দেয় তাকেই তো আমরা আদর যত্ন করবো, দুধ দেয় মানে ভোট দেয় এক্ষেত্রে। হুম হুম। তো ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে আসলে হিন্দু ভোট ব্যাংক বলে কিছু এক্সিস্ট করে না, মুসলিম ভোট ব্যাংক এক্সিস্ট করে, কারণ মুসলিমরা ব্লকে ভোট করে। মুসলিমরা যদি দেখে যে টিএমসি ক্ষমতা এলে আমাকে দুধে ভাতে রাখবে, আমি সব মিলে টিএমসিকেই ভোট দেবো। তো এই 30% ভোট ওখান থেকে কিন্তু সিকিউর হয়ে যায় টিএমসি। তো টিএমসি একটা আইডিওলজি হীন পার্টি, টিএমসির আদর্শ বলতে অ্যাজ কিছু নেই। মানে সিপিএম এর যেমন কিছুটা হলে একটা আদর্শ ছিল, ঠিক না ভুল সেটা আলাদা কথা, অফকোর্স ভুল, বাট আদর্শ ছিল। টিএমসির কোনো আদর্শ নেই, টিএমসি যা পাবে যেখানে পাবে তাই খাবে তাই চলবে, ক্ষমতা থাকতে হবে, প্লেন এন্ড সিম্পল। তো তারা তো ন্যাচারালি দেখবে যে ভাই এই কমিউনিটিটাকে আমাকে ভালো রাখতে, হিন্দুদের তো স্ট্রং রিয়াকশন এক্সপেক্ট করে না টিএমসি হিন্দুদের থেকে, বিকজ হিন্দুরা তো ইউনাইটেড নয়। মুসলিমদের যদি আমি কালকে পশ্চিমবঙ্গে দুর্গা মূর্তিও ভাঙতে দিই, এবং হয়েছে এরকম ঘটনাও এখানে ঘটেছে, চেপে দেওয়া হয়েছে বাট ঘটেছে, ওদের এতটাই সাহস আছে, এখানে ওই জিনিস করেছে ওরা। দেখেন আমি মনে করি এটা আমাদেরই দোষ, টিএমসি কে আমরাই ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি, টিএমসি একটা মুসলিমদের ভোটে ক্ষমতায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একজন বাঙালি ব্রাহ্মণ, যাই হোক কলিজ হোয়াট এভার, ব্রাহ্মণ শব্দটা আমার সঙ্গে অ্যাসোসিয়েট করতে আমার গায়ে লাগে, বাট হোয়াট এভার, উনি এবং টিএমসির আপার এশেলন মোস্টলি কিন্তু হিন্দুই রয়েছে। সমস্যাটা আমরাই স্কোপ করে দিয়েছি, নাহলে তো আজকে এই মেইনলি সেম। আমরা এই টাইপের হিন্দুদের আমরা বলি হীন, হিন্দু এই নেম অনলি, এটাকে বলি হীন আর কি। তো হীন টাইপের হ্যাঁ। হিন্দুদের আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে পশ্চিমবঙ্গে অনেক দেখছি। আমি এখানেও বিদেশে থেকে আমি এখানকার পশ্চিমবঙ্গের যত মানুষের সাথে মিশছি, এদের মেন্টালিটি আমি বেশিরভাগই দেখছি অনেকটা স্বার্থপর, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না এবং অনেক বেশি একদম। আত্মকেন্দ্রিক। হুম, আমরা হুম। আমাদের কষ্ট নিয়ে, আমাদের বাংলাদেশের কষ্ট নিয়ে বললেও তারা জাস্ট শুনেও হ্যাঁ, হ্যাঁ, কোনো তখন সিম্পেথি আপনি দেখায় না, কোয়েশ্চেনও করবে না, হুম, এও হুম, করবে হুম, না, জাস্ট এক কান্দে শুনে এক কান্দে বের করে দিবে আর কি, ঠিক হুম, আছে। এবং বেশিরভাগই দেখছি যে বামপন্থা, তারা ইনফ্লুয়েন্স বেশি আর কি। এবং যাই হোক, এটা কারণে অনেক কিছুই মিলে না তাদের সাথে, কারণ তারা অলওয়েজ ফোকাসড অন দেয়ার, মানে কি বলবো, এবার আপনি আত্মকেন্দ্রিকতা, মানে আপনি যদি অন্য আর খোঁজ কিছু। নিয়ে দেখেন, ওই ওই পশ্চিমবঙ্গের হিন্দুগুলোর অধিকাংশই কিন্তু আপনাদের জায়গা থেকে এসেছিল, তো তাদের বাপ ঠাকুরদা লাভ খেয়ে এসছে, এসে তারা এক্স্যাক্টলি এখন এক্স্যাক্টলি। উচ্চমানের জীব হয়ে গেছে।
এক্স্যাক্টলি তো ওরা ব্যাপারটা যেখানে হলো যে ছোট ছোট দেখুন ওই ব্যাকগ্রাউন্ডই আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কি এখন পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কি পরিবর্তন হইতেছে ব্যাপারগুলা? মানুষজন কি সচেতন হইতেছে ধীরে ধীরে? কি মনে হয়? হ্যাঁ, মানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই বামপন্থী দেখবেন যে আমার শহরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার রাজ্যটা তো আগে এরকম ছিল না, আগে তো এরকম, আগে তো সব ঈদের বিরিয়ানি আর দুর্গাপুজোর খিচুড়ি একসঙ্গে মিলেমিশে খেতাম, এসব দেখবেন না ওদের হাহাকার আপনি দেখতে পারবেন। তো কিছু হুম, পরিবর্তন অবশ্যই হয়েছে, বিগ থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, বিকজ এখন আমরা ইজিলি কমিউনিকেট করতে পারছি, বিকজ একাডেমিক যে পরিসরগুলো ছিল সেগুলো কিন্তু এখনো ডমিনেট করে। আপনি যদি কলেজে লেকচার শুনতে যান, সেখানে লাইকলি একটা বামপন্থী বসে আছে, এদের একাডেমিক ডমিনেন্সটা কিন্তু খুব কংক্রিট। এরকম না যে এরা উচ্চ মেধার লোক, এরা মধ্য মেধা থেকে নিম্ন মেধারই লোক, কিন্তু এদের কন্ট্রোল রয়েছে এখন। কালচারাল মার্কসিজম যেটাকে আমরা বলি, সেটা কিন্তু খুব হ্যাঁ গ্রিপ হ্যাঁ রয়েছে এখন West Bengal। হুম তো এক্স্যাক্টলি এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ইনফরমেশন অনেক ফ্রিলি সার্কুলেট করতে পারছি, বিকজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজেস সোশ্যাল মিডিয়া আপনাকে দেয় সেটা হচ্ছে আপনি একটা ডেটা পয়েন্ট উইথ প্রুফ ইজিলি সার্কুলেট করতে পারছেন। আগে আপনাকে এটা করতে হলে একটা বড় সড়ো স্টেজ খাটিয়ে করে দাঁড়াতো, যেটা আপনি হয়তো করতেই পারতেন। তো হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হচ্ছে, বাট ইট ইজ স্টিল নট এনাফ, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্য স্পিড ইজ অলসো নট এনাফ। মানে এটা আরো তাড়াতাড়ি হতে হবে, এবং এই বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির উপায় একমাত্র উগ্রতা, উগ্রতা ছাড়া কোনো স্কোপ নেই। ওটার দ্বারা একমাত্র আমাদের পূর্ব পাপের প্রায়শ্চিত্ত সম্ভব। তো এই এখন পশ্চিমবঙ্গে আর কি হিন্দুরা মানে যদি হিন্দুদের মানে এখন তোমার কাছে কি মনে হয় যে এই উত্তরণের বা এই পরিত্রাণের উপায়টা কি আসলে হিন্দুদের জাগরণের জন্য আর কি কিভাবে করে আমরা জাগরণটা পশ্চিমবঙ্গে ঘটাতে পারি? দেখুন, প্রথমত জনসংখ্যা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুদের হ্যাঁ জন্মহার কম। সেটা সেটা আমি সেটাকে বাই ইটসেলফ খারাপ বলছি না। বর্তমান পরিস্থিতিতে জনসংখ্যার চাপে পৃথিবী অলরেডি ধরনের রসাতলে যাওয়ার অবস্থা হয়েছে। যেখানে কেউ যদি একটা বা দুটো বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকে, সেটা খারাপ কিছু না সোশ্যাল দিক থেকে। আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা আনফরচুনেটলি একটা গণতন্ত্রের মধ্যে বাস করি, যেখানে প্রত্যেকটা ভোটের সেম ভ্যালু থাকে। আমার ভোটের যা ভ্যালু থাকবে অন্য ভোটের তাই ভ্যালু থাকবে। খালপাড়ের আব্দুলের ভোটের তাই ভ্যালু থাকবে। আব্দুল কিন্তু ৮টা ৯টা করে বাচ্চা নিচ্ছে। তো এটা কথা আছে না, প্লাস আব্দুল অর্গানাইজড। ইন ডেমোক্রেসি অর্গানাইজড মাইনরিটি ইজ দ্য মেজরিটি। এই ব্যাপারটাও কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। বর্তমানে কলকাতার মেয়র কিন্তু মুসলমান। গ্রেট ক্যালকাটা কিলিং এর শহরের মেয়র মুসলমান। এর থেকে বড় চর থাপ্পড়, এবং সে দুর্গাপুজো উদ্বোধন করতে যায়। সে কিছুদিন আগে একটা স্টেটমেন্টে বলেছে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য। তা সত্ত্বেও সেই বছর দুর্ভাগ্য দুর্গাপুজো উদ্বোধন হুম, করেছে। এর থেকে প্রমাণিত বাঙালি হিন্দু কতটা স্পাইনলেস জাতি। আমি বাঙালি হিন্দু বলতে পশ্চিমবঙ্গের কথাই বলছি প্রাইমারিলি, বিকজ আপনারা আগুনের কাছে থেকেছেন, আপনারা অনেক শক্ত হয়েছেন। আমরা একটু আগুনের থেকে দূরে এসেছি, তো আমরা আমরা আগুনটাকে তাপ ফিল করতে আমরা তাপটা খুব ভালো মতো জানি এখানকার হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, থাকতে হ্যাঁ, থাকতে তাদের এক্স্যাক্টলি। মেন্টালিটি কি তাদের এই এটা খুব ভালো মতো আমরা বুঝতে পারি আর কি ঠিক আছে আপনারা এখন হ্যাঁ, আমাদেরকে চাপে এক্স্যাক্টলি। রাখা হয় অনেক অনেক চাপে হুম, রাখা হুম, হয় হুম, হুম। অনেক ভাবে আমাদেরকে থ্রেট দেওয়া হয় এটা আপনারা আমাদের জানেন সে ঘর বাড়ি বিষয়টা, জ্বালানো রাইট? দেওয়া সবকিছু রাইট। ইভেন আমি নিজেও থ্রেট খাই আমার পুরো ফ্যামিলিকে মারার হুমকি আসে হুম, আমি আমার কন্যা সন্তান আছে একটা আমার কন্যা সন্তানকে মারার হুমকি আছে ছোট বাচ্চা ঠিক আছে বাবা! তাকেও মেরে ফেলবে কেটে ফেলবে আর কি ঠিক আছে তো ইটস অল কাইন্ড অফ অ্যারাবিক মাফিয়া এই অ্যারাবিক মাফিয়ার মতাদর্শ মরুর মতাদর্শ এটা ফলো করে এরা এদের ভয়ের দ্বারা সারা বিশ্বে এরা নিজেদের আওতায় মানে আনতে চায় প্রথমে ভয় দিয়ে ইন্ডিউস করবে যখন দেখে যে টু মাচ পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং টু মাচ আমাদের মানে আহ উম্মার তখন জন্য এদের আরেকটা উপায় আছে, কমিউনিটির জন্য হ্যাঁ তাকিয়াবাজি করা। তাকিয়াবাজি করা। হ্যাঁ যখন হ্যাঁ ভয়তে কাজ হয় না, কিছু কিছু জায়গায় যখন এরা কোণঠাসা হয়ে গেছে, তখন এরা তাকিয়াবাজি তবে শুরু করে। তাকে বাজে হ্যাঁ ওই আমি মনে করি দিল্লিতে বর্তমানে পশ্চিমবঙ্গে এবং একটা ইন্ডিয়াতে আমি অনেক টক শো দেখি ওই যে ওই জায়গার মুমিন হুম, মুসলমানদের এবং তাকিয়াবাজিতে দেখে অনেক এক্সপার্ট এবং হিন্দুদেরকে বিশাল খুব সহজেই ইসলামের বোকা সবথেকে বানাতে পারে তাকিয়াবাজি তাকিয়াবাজি। দিয়ে হ্যাঁ হ্যাঁ ইসলামের সবথেকে বড় অস্ত্র তাকিয়াবাজি। না, তলোয়ার না, তলোয়ার যে কেউ তুলতে পারে। তাকিয়াবাজিটা ওরকম সূক্ষ্ম পর্যায়ে সবাই করতে পারে না। ইসলামের এক্স্যাক্টলি সবথেকে বড় শক্তি হলো মডারেট মুসলমান, যারা চুতিয়া মুসলমান যাদের বলা হয়। যারা হ্যাঁ ধর্মটার হ্যাঁ ব্যাপারে সবকিছু জানে, কিন্তু জেনে সেটাকে উল্টো করে পেঁচিয়ে বলবে। আমি ওটা জাস্ট ওই জেহাদিদের জিহাদি থ্রেট কনসিডার করি না। জিহাদিদের করার জন্য ওদের ক্রাইম হুম, গুলাকে ঢাকার জন্য বা সের জন্য জাস্ট এক্স্যাক্টলি, ওরা এসে আর এক্স্যাক্টলি, কি ওখানে এক্স্যাক্টলি। কমেন্ট করে জেহাদিরা বা অ্যাকচুয়ালি বুঝায় থ্রেট না। হ্যাঁ 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 জেহাদিরা মেন দু থ্রেট একটা হলো কাণ্ড এরাই করবে, তার বদলে বেশি বড় একটা খেয়ে যেতে পারে, কারণ এখন হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ মেজরিটি আছে আমরা। মেইন এক্স্যাক্টলি প্রবলেম মডার্ন, যে আমাকে ঈদে ডাকবে, তো মাথায় হাত বোলাবে। তো মেইন প্রবলেম বুঝতে পেরেছি তো শান্তি মানে তুমি যেমন এই ব্যাপারগুলোতে নিয়ে অনেক কনসিয়াস তোমার মতো লোকজন তারা কি ফিল্ডে কাজ করতেছে আরো লোকেদেরকে আরো কনসিয়াস করার জন্য অনলাইন অফলাইনে দেখুন, উঠছে তো বটেই। পশ্চিমবঙ্গে বর্তমানে হিন্দুত্ববাদী রাজনীতির, আপনি তো জানবেন, বিজেপি হলো সেটার দল আর কি। তো হুম কাজকর্ম হচ্ছে, হচ্ছে না যে তা না, কাজকর্ম হচ্ছে। বিজেপি আছে, বজরং দল এখানে কিছুটা হলো অ্যাক্টিভ আছে বিজেপির। বজরং দল হলো আরএসএস এর আপনার ইউথ উইংটা রয়েছে আর কি, এবং সংঘ অ্যাক্টিভ রয়েছে, যদিও বর্তমানে সংঘকে নিয়ে অনেক অভিযোগ আছে, সেটা আলাদা বিষয়। তো
কাজ হচ্ছে, যে হচ্ছে না তা না, কিন্তু সমস্যাটা হচ্ছে বিজেপির কিছু লিমিটেশনস রয়েছে এবং সেটা হবেই। কারণ দেখুন, আমরা একটা, আগে আমি সেটা আনফর্চুনেটলি বলছি, আমরা একটা সংসদীয় গণতন্ত্রের মধ্যে বাস করি, যেখানে সার্টেন লিমিটেশনস মেনে কাজ করতে হয়। এটা যদি চায়নার মতো একদলীয় ব্যবস্থা হতো তাহলে তো আলাদাই সিস্টেম ছিল, এবং ভারতের জন্য ওই সিস্টেমটাই ঠিক ছিল। পরবর্তী ভারতের সংসদীয় গণতন্ত্র হওয়াটা একদমই উচিত হয়নি, সে অন্য বিষয় আলোচনা। সেটা বিজেপির কিছু লিমিটেশনসে কাজ করতে হয়, অনেক এদিক ওদিক নিতে কাজ করতে হয়, সবকিছু করতে হয়। কিন্তু আমার বিশ্বাস বিজেপি যদি এখানে একবার ক্ষমতায় ঢুকতে পারে, বিজেপি টিকে থাকবে। আপনি যদি আসামের অবস্থাটা দেখেন, বিজেপি কিন্তু সেখানেও কিন্তু 30% মুসলমান। আসামে কিন্তু এরকম নয় যে মানে মুসলমান নেই। আসামের এখানে প্রায় সেম পার্সেন্টেজের মুসলমান রয়েছে। আসামের সব শুধু জনসংখ্যা এখানে থেকে কিছুটা কম, পার্সেন্টেজ সেম, রাইট? আসামে কিন্তু এখানে পুরো উল্টো গল্প চলে। আমি নিজে আসামে গিয়েছি, আমি সেখানে আহমিয়াদের সাথেও মিশেছি, বাঙালিদের সাথেও মিশেছি, মানে বাঙালি হিন্দুদের সাথে, এবং সেখানে কিন্তু পুরোপুরি আলাদা সিস্টেম। সেখানে বিজেপি ওদের মানে এই শত্রুবোধ এবং স্ববোধ কিন্তু পূর্ণরূপে ওদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমি জানি না এই ব্যাপারটা, এবং ত্রিপুরাতেও ফর ইনস্টেন্স, ত্রিপুরাও তো বেঙ্গলি মেজরিটি জায়গা, 70% পপুলেশন হিন্দু বেঙ্গলি ওখানে, তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে এটা রয়েছে প্রয়োজন। এবার আমি কেন এদের মধ্যে আছে ব্যাপারটা, ওরাও মোস্টলি আপনি দেখেন পূর্ববঙ্গীয় হিন্দু আর কি, আমাদের মধ্যে কেন নেই এটা বোধ হয় কারণ ত্রিপুরা দীর্ঘকাল বামপন্থী ছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আসার আগে বামপন্থী সরকারই ছিল, সিপিএম ছিল ওখানে ক্ষমতায়। সেটার সূক্ষ্ম বিশ্লেষণটা আমি এখনো করতে পারিনি, যদিও আমার ডেটা পয়েন্টের অভাব রয়েছে বলতে পারেন সেক্ষেত্রে। কিন্তু আসামের চিত্র ভিন্ন, এবং মানে আসাম একটা আশার আলো দেখায় যে একবার ক্ষমতায় ঢুকলে হয়তো শুভবুদ্ধি সম্পন্ন লোকজন কিছু করলেও করতে পারে। ইভেন ইভেন আমি বলতে পারি যে বাংলাদেশের, ইভেন আমি বলতে পারি গণতান্ত্রিক উপায়ে যে সিস্টেম, এটার এক্সপ্লয়টেশনটা অনেক বেশি পশ্চিমবঙ্গে হয়। সেটা কারণ হলো যে বাংলাদেশি অনেক মুসলমান আছে, অনেকে আছে যারা হিন্দু নামে পশ্চিমবঙ্গে তাদের আধার কার্ড আছে, তাদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে, এবং তারা ভোট দিতে পারে। এবং এটা মানে এটাকে শনাক্ত করার জন্য ভারত সরকার এসআরআই মনে হয় চালু করছে না, এসআইআর, এবং হলো ওই এনআরসি। এই দুটো জিনিস আনলে অনেক কিছুই কিন্তু বেড়ে যাবে আর কি, যে তিনটে ফেক রয়েছে, ডকুমেন্টস একটা হলো গুলো। আপনার হ্যাঁ, তো এই তিনটে বিষয়গুলো নিয়ে, রয়েছে ব্যবস্থা আর কি। এই একটা হলো বিষয়গুলো নিয়ে এসআইআর, যেটা এই বিষয়গুলো কিছুদিন আগে নিয়ে তো শেষ আমরা হলো। শুনতেছি। হুম, হুম, শান্তি, এই বিষয়গুলো তো আমরা শুনলাম অনেক কাজ করতেছে আর কি সরকার, কেন্দ্রীয় সরকার থেকে হোক বা সামহাও করতেছে বিভিন্ন আইন টাইন বা বিভিন্ন পলিসি বানিয়ে। ঠিক আছে, তো এটার প্রভাবটা হুম, কেমন পড়তেছে পশ্চিমবঙ্গে, তোমার হুম। কাছে কি মনে হয় শান্তি? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি লোকের নাম বাদ গিয়েছে, এবং এটা নিয়ে সিপিএম কোর্টে কেস করেছে, সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি কোর্টে কেস করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং কোর্ট ব্যাপারটাকে আবার একটা মানে রি এক্সামিনেশনের অর্ডার দিয়েছে, সেটা সেটা চলছে এখন বর্তমানে। তো পশ্চিমবঙ্গে যে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে, এবং অধিকাংশ মুসলমান নাম, যাদের এখানে সংখ্যালঘু বলা হয়, কদিন বলা হবে জানি না। তো এখান থেকে ব্যাপারটা প্রমাণিত হয় অনেক দিক থেকে, মানে প্রমাণিত হয়তো আইনের ভাষা এখনো নয়, বাট বাস্তবিক পরিভাষায় প্রমাণিত হয় যে সমস্যার মূলটা কোথায়। তো হ্যাঁ, এটা চলেছে, এবং এনআরসি হয়েছে, পশ্চিমবঙ্গ এনআরসি নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছে, স্টেশন জ্বালানো হয়েছে, একটা বিশেষ সম্প্রদায়ের লোক এই কাজগুলো করেছে। সিএ নিয়ে এদের প্রচুর অসন্তোষ আছে, কারণ সিএ এর মাধ্যমে যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যে নির্যাতিত সংখ্যালঘু রয়েছে তাদের ভারতবর্ষে নাগরিকত্ব পাওয়ার সুবিধা হবে আর কি। তো সেটাও হয়েছে, সেটা নিয়েও লোকের আপত্তি রয়েছে অনেক ক্ষেত্রে, যে কেন সংখ্যালঘুদেরই হয়, মুসলমানও তো বাংলাদেশে নির্যাতিত হয়, আফগানিস্তানে নির্যাতিত হয়, মুসলমান পাকিস্তানে নির্যাতিত হয়, মুসলমান কিছু কাজ না থাকলে নিজেকে কোপাতে শুরু করে, তার মানে তাই না তারা ভারতে এসে ঢুকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো হয়েছে, এবার এগুলো কতটা ফুট বিয়ার করে সেটা আমরা কিছুদিন 1-2 মাস পরে জানতে পারবো, আমাদের ইলেকশনের রেজাল্ট রয়েছে। বাট এমনি এমনি আমরা বর্তমান জানতে হওয়ার পারি মধ্যে যে আমি কি শান্তিবের, বলবো। সরি এমনি আমরা জানতে পারি যে মালদা এবং মুর্শিদাবাদ এলাকাতে, সেখানে নানাভাবে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা জানতে পারি যে এখানে হিন্দু নির্যাতন, হিন্দুদের পূজা করতে নাও দেওয়া এবং বিতাড়িত করা, এই হুম, ব্যাপারগুলো দেখতেছি অনেক তীব্র হারে হইতেছে আর কি। তো হুম, এইগুলার যে এক্সাম্পল গুলো তৈরি হয়েছে, এগুলা নিয়ে কি কলকাতা বা বিভিন্ন জায়গায় অন্য হিন্দুরা আছে, ওরা কি ব্যাপারগুলো দেখে বুঝতেছে না, নাকি না দেখেও না বোঝা ভান না করতেছে? বুঝছে না, তারা বুঝছে না, তাদের হিন্দুদের এই আচ্ছা আচ্ছা, মানে যেহেতু কমপ্লিসেন্সি বলে এখানে ইংলিশে। মালদা মুর্শিদাবাদের কথা আছে, আমি একটা পয়েন্ট এড করি। তো যেহেতু আমি ওই কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে আসলে ভারতও কেন বর্তমানে আসলে হিন্দুদের জন্য তেমন সেফ না। তো আমার এই ভিডিওটা তো যেহেতু বাংলা ভাষায়, তো অনেক মালদা মুর্শিদাবাদ, আমি সেখানে দুলিয়ান শমশেরগঞ্জের কথাও বলছিলাম, যেহেতু টুকটাক জানি।
তো আমার ধুলিয়ান, শমশেরগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ থেকে আমার কাছে যোগাযোগ করছে, সোর্স দিছে যে ভাই দেখেন এভাবে এভাবে আমাদের উপর অ্যাটাক হইতেছে। তো আমি বাংলাদেশের হিন্দু, আমি এখানে বাংলাদেশের 7% সংখ্যা হোল্ড করি। তো আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। এখন আমার আমার তো কষ্টের জায়গা এটা যে যেহেতু পশ্চিমবঙ্গে এখনো এটা হিন্দু ল্যান্ড হিসেবে আছে, সেখানে যদি আমি কথা বলা লাগে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি এর আছে? থেকে দরকার। লজ্জার বিষয় কিছু হতে পারে না, সত্যি হ্যাঁ, বলেছেন। তো মানে এর থেকে আমার কথাটা লজ্জার হলো এই মানে যে কি বলবো। শর্টেজটা কেন মালদা, মুর্শিদাবাদ, আমি জানি যে হ্যাঁ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আপনি যদি বাংলাদেশের আপনি অ্যাপারেন্টলি যদি খুলনার দিকে তাকান, খুলনাতে তো হিন্দু বেশি, কিন্তু সেখানে তো মুসলিম প্রার্থী পাশ করে, সেখানে মুসলিম প্রার্থী অবশ্যই পাশ করে আসতেছে। তাহলে দেখেন এই যে যারা বাস্তুহারা হয়েছে খুলনায়, আপনি 1964-তে যে গণহত্যা হয়েছে আপনার ওই যে হজরত বালে, ওই যে কাশ্মীরে যে চুল চুরিকে কেন্দ্র হুম করে, হুম সেখানে মোহাম্মদের খুলনা চুল থেকে ছিল, যখন হারিয়ে গেছিল। হ্যাঁ যখন চুল থেকে যখন খুলনা থেকে যে কান থেকে চুল মহাখালী হয়ে পড়েছিল। ইন্ডিয়াতে উদ্বাস্তু হইতে হুম। যাইতেছিল, তখন মহাখালীতে ধইরা ধইরা ট্রেন থেকে নামায় জবাই করছে হিন্দুদেরকে। তো আমার কথা হলো এই যে এই যেই খুলনা থেকে মানুষ একদম ওই যে ওই 64-র সাম্প্রদায়িক সন্ত্রাসের পরে, এটা তো দাঙ্গা না, কারণ হিন্দুরা তো শুধু পাল্লায় বেড়াইছে, এটা দাঙ্গা না, এটা সাম্প্রদায়িক সন্ত্রাস। একতরফা দাঙ্গা হত্যা। হলো গ্রেট কলকাতা কিলিং এ, ওটা আপনি দাঙ্গা বলতে পারেন, কারণ দুই পক্ষ হুম। মারামারি করছে। কিন্তু আপনি নোয়াখালীর যে সাম্প্রদায়িক সন্ত্রাস, সেখানে 18% হিন্দু, বাকিরা 82% মুসলিম, সেখানে আপনি এটাকে কিভাবে দাঙ্গা বলবেন? এটা যদি আমি রায়ট বলি তাহলে তো এটা হয়ে যাবে একটা ন্যারেটিভের মিস না ইনফরমেশন। না না, রাইট শব্দটা এক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হচ্ছে ওয়ান সাইডেড কিলিং। হ্যাঁ হ্যাঁ, জেনোসাইড সুতরাং বলতে পারেন, জেনোসাইড সুতরাং ইজ এ এই মোর এই অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা ওয়ার্ড আমরা ফর অনেকে দিস। মিস করি। আমি দেখতেছি অনেক হিন্দু অ্যাক্টিভিস্ট আছে যে রায়ট বলে, আসলে রায়টের সংজ্ঞা না আমাকে না আগে না, জানতে হবে। তো এই যে রায়ট কখনোই নয়। হ্যাঁ রায়ট কখনোই নয়। 1964-র কাহিনীর পরবর্তীতে আপনার এই যে খুলনাতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়ে যায় আপনি হুম। 1964 রাঙার পরে। কিন্তু সেই হিন্দু মানে খুলনায় এমন সেকুলারিজম, সেখানে হিন্দু প্রার্থীও পাশ করতে পারে না, হিন্দুদেরকে ভোট দেয় না, কিন্তু সেখানে শুধুমাত্র এজ অমুসলিম সেখানে পাশ করে আসছে শেখ হাসিনা। এখন দেখুন, আপনি একটা ব্যাপার হচ্ছে, মানে আপনি একটু ইন্টারাপ্ট করছি, সরি ইন্টারাপ্ট। হ্যাঁ 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 বলেন। বাংলাদেশ অন পেপার বহুদলীয় গণতন্ত্র হলেও বাংলাদেশে হিন্দুদের অপশনস লিমিটেড রয়েছে। এদের কাছে দুটো পার্টি রয়েছে অ্যাজ ফার অ্যাজ আই এম অ্যাওয়্যার, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এবার কেউ যদি নির্দলীয় প্রার্থী হয়ে দাঁড়ায় হিন্দুদের কথা বলে, বা আপনাদের যাই হোক কোনো অ্যাজ সাচ কোনো হিন্দু পার্টি আছে বলে তো আমি জানি না বাংলাদেশে, যদি কেউ নির্দলীয় পার্টি হয়ে দাঁড়ায়, তাকে ভোট দিয়ে ওখানকার হিন্দুরা খুব একটা সুযোগ সুবিধা করতে পারবে না। তাই তারা রিয়েল পলিটিকের কারণেই নয় আওয়ামী লীগ নয় বিএনপি কে ভোট দেয়। তারা অ্যাটলিস্ট আমাদের ইনফ্লুয়েন্স রইল অন দ্য উইনিং গভর্নমেন্ট, রাইট? সেটা একটা প্রুডেন্ট ডিসিশন। এটাকে আমি বলবো না যে বাংলাদেশের বর্তমান হিন্দুরা এটাকে খুব বেশি সেকুলারিজম বা ওইসবের কারণে করছে। দিস ইজ মোর অফ আ রিয়েল পলিটিক চয়েস। বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নয় বিষয়টা একেবারে। আপনি যেগুলো বলেন মালদা, মুর্শিদাবাদ নিয়ে, এগুলো একদম সত্যি ঘটনা, এটা হয়েছে এখানে। আমি একটা কাউন্টার এক্সাম্পল দিতে চাই এখানে আমি, এবং এক্সাম্পলটা খুব মানে সাম্প্রদায়িক এক্সাম্পল, টু ভেরি অনেস্ট, বিকজ আমরা সাম্প্রদায়িক বিষয় নিয়ে আলোচনা করছি, তো এক্সাম্পলটাও সাম্প্রদায়িক এবং আমার জীবনের অভিজ্ঞতা এটা। আমি দিল্লিতে কর্মরত ছিলাম কিছু বছর, এবং আমি ঠিক দিল্লিতে থাকতাম। আমি দিল্লির আর হরিয়ানার কাছাকাছি একটা গুরুগ্রাম বলে একটা শহর রয়েছে, মেজর আইটি হাব, আমি ওখানে কাজ করতাম। হরিয়ানার অংশ ইয়ে, বাট দিল্লির বর্ডার এরিয়া একদম। তো ওখানে 2022 সালে একটা সাম্প্রদায়িক ঝামেলা হয় হরিয়ানাতে। হরিয়ানাতে একটা মাত্র মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট রয়েছে, নুহ নামে। সেইখানে প্রায় 70% মুসলমান। তো সেইখানে তারা এক বিজেপি নেতার ভিজিট নিয়ে একটা ঝামেলা লাগে, ওখানে ওরা ভাঙচুর শুরু করে, হরিয়ানার একটা ডিস্ট্রিক্টে ঘটনাটা ঘটছে। ওই ভাঙচুরের রিয়াকশনে গোটা হরিয়ানা জুড়ে মুসলমান খেদানো শুরু হয়ে যায়। এটা হচ্ছে রিয়াকশনারি কাজ। পশ্চিমবঙ্গে আপনি এরকম এফেক্ট দেখবেন না। পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে কি হচ্ছে ও কলকাতার পাবলিক ওসব ভাবে না। আমাদের সামনে আছে, আমরা সকালে উঠছি, উঠে রবিবার পাঠার মাংস, খাসির মাংস কিনতে যাব আসলামের থেকে। আসলাম ওখানে আমার খাসির মাংস বিক্রি করছে। সবজি আরাজুল শেখ, সস্তা আরাজুল শেখের থেকে আমি সবজি নিয়ে চুলকাতে বাড়ি চলে এলাম। এই জিনিস হরিয়ানা হয় না। হরিয়ানায় আমি যা দেখেছি, ওখানে ডান্ডার জবাব গদা দিয়ে দেয় ওরা ওখানে। তো এই জিনিস যতদিন এখানে হবে, মুর্শিদাবাদে দাঙ্গা করার পরে আরাজুল এখানে কেন শান্তিতে পাঠার মাংস আমায় বেচতে পারবে? আমি পাঠার চুরি দিকে তারা করবো না। এই জিনিস করতে হবে, তাহলে তো ওরা ভয় থাকবে। ওরা তো জানে আমি এখানে যেদিন এখানে আরাজুল মেজরিটি কলকাতায় যাবে, সেদিন আমার সাথেও সেম জিনিস করবে, এবং জানে যে বাদ বাকি জায়গায় কোনো রিয়াকশন হবে না। মেন ব্যাপারটা রিয়াকশন। তো আপনি যদি দেখেন বাংলাদেশে যদি কোনো ধরুন মুসলিম গুন্ডা আপনাকে থ্রেটেন করছে বা হোয়াট এভার, জামাতের কিছু পোলাপান আপনারা থ্রেটেন করছে, আপনারা 20 জন মিলে তাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনারা জানেন এরপরে রিয়াকশনটা ভয়ঙ্কর হবে, ঠিক কিনা? এখানকার মুসলমান ওই জিনিসটা জানে না। পশ্চিমবঙ্গে অন্য স্টেটের গল্প আলাদা, উড়িষ্যার সিন পুরোপুরি আলাদা, থ্যাংক গড। আপনার দাদা এখানে আমি একটা কথা অ্যাড করি। হ্যাঁ। দেখেন সাম্প্রদায়িক সন্ত্রাস হয়ে আসছে, ওইটা ভালো কথা, আমি সেখানে হুম। ধরেন রিয়েকশনে গেলাম না,
আপনি বলতেছেন যে আসলে আমরা জামায়াতের একজনকে মারতে পারি। দেখেন ওই যে চিন্ময় প্রভুকে কেন্দ্র করে এখানে যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক স্যাবাটুজ। এখানে কোনো হিন্দু মানে যারা সেখানে আমি জানি গেছিল এটা নিয়ে আমার অ্যাজ এ কোনো হিন্দু সংশয় গেছিল নেই। তারা করে নাই। তো যেখানে আপনি 1947-এর যে আপনার সাম্প্রদায়িক সন্ত্রাসের কথা বললাম, এটা সেখানে কিভাবে হয়েছে? এখানে মাসের পর মাস এখানে প্লট নির্মাণ করা হয়েছে, হিন্দুর মন্দিরে গরুর মাংস রাইখা বলেন যেভাবে বলেন, প্লট নির্মাণ করে তারপরে আপনার একটা গুজব ছড়ানো হয়েছে যে আবুল কাশেম ফজলুল হক, একে ফজলুল হক, ওই যে আপনি যার কথা বললেন, যার ওই যে যুক্ত বাংলায় শ্যামাপ্রসাদ যুক্ত হয়েছিল, হ্যাঁ, সে মুখ্যমন্ত্রী ছিল মাল। হ্যাঁ মুখ্যমন্ত্রী ছিল, এই একে ফজলুল হককে নাকি কলকাতায় দাঙ্গায় হত্যা করা হয়েছে। এই গুজব ছড়ায় সেখানে হিন্দুদের উপর একদম হত্যা চালানো হয়। তো যেখানে গুজব ছড়াইয়া 1992-তে দেখেন যে ভারতে অ্যাটাক হয়েছে, আপনার মানে বাবরি মসজিদের যে স্থাপত্যের কথা আর কি আমরা বলি, একটু কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপার, সেটা না নিয়েও না, কন্ট্রোভার্সিয়াল কোনোভাবেই নয়। এবার যাই হোক, আপনাদের হ্যাঁ অনেক সাফার করতে হয়েছে আমি জানি, সেটার জন্য আমি সেটা নিয়ে সবসময় বাংলাদেশ শুনে লজ্জা পড়েছি। আমি জানি বাংলাদেশের রিয়াকশন খুব খারাপ হ্যাঁ হয়েছিল। লজ্জা আপনারা পড়ছেন তো। হুম। যেখানে ভারতে কিছু হইলে এটার রিয়েকশন বাংলাদেশে হিন্দুদের ভালো লাগে, সেখানে বাংলাদেশের হিন্দুরা কিভাবে চিন্তা করবে যে আসলে কেউ না না, অ্যাটাক সে তো করলে আমরা অবশ্যই, সেটা প্রতিরোধ তো করব? অবশ্যই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা ঠিক এই সেম সেম ইটের বদলে পাটকেলটা এখানকার মুসলমানকে কেন দিতে পারছি না? এবং আমি এখানে বারবারই দেখছি বাঙালি হিন্দুরই একটা কিছু মানে ফ্ল আছে। এবং ভেরি অনেস্ট, আমি নিজে বাঙালি হিন্দু, আমার পদবী রাউত হলো, আমাকে অনেকে উড়িয়া ভাবে, আমি উড়িয়া নই, আমার বংশের সাথে উড়িষ্যার কোনো সম্পর্ক কোনো কালেই ছিল না। বাট যাই হোক, আমি নিজেও বাঙালি হিন্দু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা বলছেন, রাইট? গ্রেট ক্যালকাটা কিলিং এ দুপক্ষ মারামারি করেছে, ফ্যাক্ট কথা। ওখানে হিন্দুও কেটেছে, মুসলমানও কেটেছে। মুসলমানরা কাটাকাটি শুরু করেছে, ওদের ব্যাপারটা অনেক বেশি প্ল্যান্ড ছিল। আমরা ডিসঅর্গানাইজড ওয়েতে রেজিস্ট করেছি এবং সাকসেসফুলি রেজিস্ট করতে পেরেছি, লার্জলি বিকজ অফ আওয়ার মানে স্ট্রেংথ ইন নাম্বারস আপনি বলতে পারেন। কলকাতা আমরা মেজরিটি ছিলাম তখন, তাই। এর রিয়াকশন হলো নোয়াখালী। নোয়াখালীতে হিন্দুরা একতরফাই মার খেয়েছে। নোয়াখালীতে কোনো মানে সব থেকে জঘন্যতম দাঙ্গা বোধ হয় নোয়াখালী হয়েছে। এবং নোয়াখালীর একটা রিয়াকশন পশ্চিমবঙ্গে হওয়া উচিত ছিল। হয়েছে কি হয়নি? কোথায় হয়েছে? বিহারে হয়েছে। বিহারে নোয়াখালী রিয়াকশন হয়েছে, ওখানে দাঙ্গা হয়েছে। বিহারিরা ওখানকার মুসলমানগুলোকে মেরে আমাদের পশ্চিমবঙ্গে পাঠিয়েছে, যেগুলো ওই ওখানকার বিহারি পপুলেশন যেটা তৈরি হয়েছে বাংলাদেশের, ওই যারা প্রো পাকিস্তানি বিহারি হ্যাঁ পপুলেশন, তাদের ওখানে মিরপুরে আসার ওই যে কারণটাই হচ্ছে বিহারের মিরপুরে দাঙ্গা। জেনেভা ক্যাম্পে যে থাকে এখন হুম হুম বিহারি। ওখানে ওদের উৎপত্তির কারণটাই হলো বিহারের দাঙ্গা। তো আপনি উড়িষ্যার কথাই ধরুন না, কারণ উড়িষ্যাও তো আমাদের এই বিহার বাঙাল উড়িষ্যা বলতাম আমরা, মানে সুলতান বেঙ্গল ইয়েরই অংশ ছিল এক সময়, রাইট? উড়িষ্যাও প্রায় নাই নাই করে বাংলা থেকে যদি অনেক কম, বাট 100 বছর মুসলমান শাসন হয়েছে উড়িষ্যাতে, হয়েছে। উড়িষ্যার মুসলিম পার্সেন্টেজ কত? 1%। উড়িষ্যা 100 বছর, উড়িষ্যা অনেক বছর রেজিস্ট করেছে। উড়িষ্যা মানে বাংলা যেমন আপনি সে বলতে পারেন লক্ষণ সেনের পর থেকে বাংলা অ্যাজ সাচ কোনো, ওই মাঝখানে রাজা গণেশ কিছু বছর রাজত্ব করেছিলেন, বাট সেটা মার্জিনাল এফেক্ট রয়েছে। বাংলায় অ্যাজ সাচ কোনো হিন্দু শক্তি ক্ষমতা দখল করতে পারেনি। উড়িষ্যায় বহুদিন হিন্দু রাজ হয়েছে, এবং যখন সেটা আলটিমেটলি ফ্র্যাগমেন্ট হয়েও গেল, সেখানে মুসলমান শাসন একদমই মানে দীর্ঘস্থায়ী হয়নি। তো এটা হচ্ছে ব্যাপার আমাদের, মানে আমরা বাঙালিদের যে আপনি যদি দেখবেন আমরা যাদের আইডিয়ালাইজ করি, হ্যাঁ, এবং আমি সেখানে খারাপ কিছু বলছি না, আগেন আমি তাদেরকে আমিও আইডিয়ালাইজ করি টু সাম এক্সটেন্ট। তারা কিন্তু প্রত্যেকে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সময়ের লোক, মানে বেঙ্গল রেনেসান্স যেটাকে নবজাগরণ বলি, আপনি সবাই দেখবেন ব্রিটিশদের আসার পর থেকে তারা কিন্তু এক এক করে উদয়মান হচ্ছে, রাইট? তার আগে পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কোনো গ্লোরিফিকেশন আমরা করি না। নিশ্চয়ই হয়েছে, হয়নি যে তা না, হতে বাধ্য, নিউটনের ল। সেটা কিন্তু কিছু নেই। আপনি অন্যান্য জাতিদের মধ্যে দেখবেন, উড়িয়াদের মধ্যে দেখুন, রাজপুতদের মধ্যে, শিখদের মধ্যে দেখুন, তারা মুসলমানের সাথে কত লড়েছে সেটা নিয়ে তারা গ্লোরিফাই করে। তাদের মধ্যে আর যাই হোক সেই চেতনাটা রয়েছে, বাঙালিদের মধ্যে সেই চেতনাটাই নেই। আমরা কত হঠাৎ করে আমাদের মেজরিটি পপুলেশনটা মুসলমান হয়ে গেল, যেমন করে আউট অফ দ্য ব্লু। এটা নিয়ে কোনো রকম রিকনস্ট্রাকশন কেন হলো না, কি হয়েছিল আমাদের, কেন আমরা ইয়ে করতে পারলাম, এটা নিয়ে কোনো রকম কারোর কোনো চিন্তা ভাবনার কোনো স্কোপ নেই। আমাদের স্বর্ণযুগটা শুরু হচ্ছে ব্রিটিশ আসার পর থেকে। যদি আমরা ব্রিটিশদেরই গালাগালি করি, পলাশির যুদ্ধে নাকি আমাদের সব শেষ হয়ে গেছে, কি শেষ হলো আমি বুঝতে পারি না। পলাশির যুদ্ধ বলছে বাঙালি হিন্দুর অপরচুনিটি ছিল, বাই অল মিনস। যতটুকু ইতিহাস পড়েছি, পলাশির যুদ্ধ আমাদের উইন্ডো অফ অপরচুনিটি ছিল। হ্যাঁ, পলাশির যুদ্ধটাকে আমরা আচ্ছা এখানে এখানে নবীন সেনের মানে নবীন সেন নামে আরেক পাকা বাঙালি কবির জন্য সিরাজউদ্দৌলা নাকি হিরো হয়ে গেল, সেটার জন্য আমরা এখনো কান্নাকাটি করি। যাই হোক, কিছু লোক করে। পলাশির যুদ্ধের কারণে জমিদারি গুলো বাঙালি হিন্দুরা পায় আর কি, এবং হুইচ in turn afforded them to find those মানে found those education institutes and literature, হ্যাঁ এগুলো করতে পারে, এবং নবজাগরণ জিনিসটা আমরা করতে পারি। দিস ইজ আ প্রোডাক্ট অফ কলোনিয়ালিজম। কেউ মানুক বা না মানুক, ব্রিটিশ না এলে নবজাগরণ হতো না, নবমের আমলে সব পড়া যেত না কিছু। হ্যাঁ, তো
এটা হচ্ছে গল্প, মানে আমাদের ইতিহাসটাই হচ্ছে 250 বছর পুরনো। বাঙালিদের কিন্তু একটা জিনিস আমি দেখেছি, হিন্দু বাঙালিদের, তাদের নিজেদের নিয়ে খুব গর্ব আছে, তারা নিজেদের খুব একটা উচ্চ শিক্ষিত ইন্টেলেকচুয়াল জাতি মনে করে, এবং বাদ বাকিদের সবাইকে তারা খুব অশিক্ষিত মনে করে। এই ব্যাপারটা আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, বাট এটা আছে, প্রচুর পরিমাণে আছে, আমি কিন্তু দেখেছি। বাদ বাকি সবাই অশিক্ষিত, বিহারিরা মাথা মোটা, উড়িয়ারা বা রান্নার কাজ করে, শিখ পাঞ্জাবিরা ফুলকপি। ওই যে আপনার এটা তো একটা ভালো উদাহরণ হইলো, হ্যাঁ ওই যে বাংলা পক্ষের পাঠা একটা আছে না, ওই যে হ্যাঁ হ্যাঁ, ও বর্গ বাবা, পাঠা। ওকে যদি মা কালীর কাছে বলি না, মা কালীর কাছে বলি দেওয়া যাবে না ওরকম অপবিত্র প্রাণীকে, বা ওকে যদি কোথাও একটা বলি আচ্ছা, টলি দেওয়া যায় আমাদের বিজেপি ক্ষমতা এলে। আমাদের আর 5 মিনিট হাতে সময় আছে, আমরা 5 মিনিটের হ্যাঁ, মধ্যে তো সংক্ষিপ্ত ওই একটা ডিসকাশন উন্নাসিক, চালাতে। হ্যাঁ উন্নাসিক মনোভাবটা আমাদের সত্যি মানে ক্ষতি করে, যে আমরা নিজেদের আত্মসমালোচনা করতে শিখিনি। আমাদের কোত্থেকে কি হলো না হলো আত্মসমালোচনা না করলে আমরা ভুলগুলো রেকগনাইজ করবো না। এন্ড দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সলভিং ফ্লস ইজ টু রেকগনাইজ ইট অ্যাজ আ ফ্ল। সেটার একটা সমস্যা রয়েছে। তো এমনি আমরা নানান বিষয় নিয়ে কথা বললাম আর কি, পশ্চিমবঙ্গে হিন্দুদের মানসিক অবস্থা নিয়ে, এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি একটু এই কয়েকটা মিনিটে। ভবিষ্যতে আসলে কি হতে চলছে পশ্চিমবঙ্গে, চেঞ্জটা কেমন হবে, এবং আমরা কিরকম ভবিষ্যৎ দেখতে পারতেছি পশ্চিমবঙ্গে, এটা নিয়ে যদি শান্তি তুমি কিছু বলতে এই ব্যাপারটা নিয়ে। দেখুন, যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে তাহলে একটা মেজর চেঞ্জ হতে পারে এখানে, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো বিজেপি ক্ষমতায় আসুক। এর বিয়ন্ড আমার কাছে ডাইরেক্ট কন্ট্রোল বলতে একটা ভোট রয়েছে, ঠিক আছে, ডেমোক্রেসি চলছে, আমার ভোটের যা ভ্যালু বাকি ভোটেরও তাই ভ্যালু আছে। তো আমি এখনই কিছু প্রেডিক্ট করবো না, বিকজ বিজেপির ক্ষমতা আসাটা কংক্রিট নয়, এবং কারণ কেন নয় সেটা আমরা এতক্ষণ সেটা নিয়ে আলোচনা করেছি। কেন নয়, অন্য রাজ্যে হলে ওটা হয়ে যেত 100%, কিন্তু এখানে কেন নয় সেটা আমরা আলোচনা করলাম। এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা কিছু ভালো মানে দিন পাবো আর কি, যেখানে আমাদের একটা সরকার এরকম হচ্ছে যারা হিন্দুদের কথা ভেবে এবং আমাদের নিডস গুলোকে প্রায়োরিটাইজ করে আর কি, সর্বোপরি আমাদের ধর্মীয় নিডস হোক বা আমাদের সোশ্যাল নিডস হোক, যাই হোক না কেন। এবং এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক যে চেঞ্জটা হচ্ছে সেটাকে রোধ করার জন্য ইতিবাচক পদক্ষেপ নেবে, আমরা এরকম সরকার চাই। কিন্তু সেটা চাওয়া, বাস্তবে কি হয় সেটার জন্য এখন আমরা অপেক্ষা করছি জানার জন্য। তো দেখা যাক কি হয়। আমি আমার সত্যি কথা বলতে গেলে বিজেপি আসবেই এটা আমি বলতে পারছি না, বিকজ কারণ আপনি বুঝতেই পারছেন যে আমি এতক্ষণ যে পরিপ্রেক্ষিতটা আমরা আলোচনা করলাম সেখানে that does not provide a very fertile ground for BJP's confirmed assumption of power, রাইট? সেটাই, মানে জমিটা অতটা উর্বর নয়, বাট চেষ্টা করলে অনুর্বর জমিতেও কিছু কিছু না কিছু ফসল তো ফলানোই যায়। তো সেই চেষ্টা চলছে, আস্তে আস্তে এক্স্যাক্টলি, মানে মেইনলি আমাদের কনসিয়াসনেসটা বাড়াতে হবে, হ্যাঁ জিওপলিটিক্স কি, এবং ভবিষ্যতে হয়তো আমাদের কখন শত্রুবোধ যতদিন না আনতেছে ততদিন চেঞ্জ করা সম্ভব না। শত্রুবোধটাকে নিয়ে আসতে হবে। এই তো, এবং আমি মনে করি যে, আমার আশা রাখতেছে যে তোমার মতো ইয়াং জেনারেশনের লোকেরা, ওই ছেলেপেলেরা যারা আছে, মেয়েরা আছে, সবাই মিলে চেষ্টা করবে নেক্সট জেনারেশনকে এই ব্যাপারগুলো নিয়ে অবগত করতে আর কি। আমাদের পাস্টে কি হয়েছে, শত শত বছর, হাজার বছর আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হতে পারে, এবং আমাদের শত্রুবোধ জাগানোর জন্য যে যে এলিমেন্ট গুলো দরকার, যে যে এক্সাম্পল গুলো দরকার, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ এক্সাম্পল আছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের শো করতে হবে, এবং খুবই ভালো মতো লেখার মাধ্যমে হোক, ভিডিওর আকারে হোক, রিলস বানিয়ে হোক, পডকাস্টের মাধ্যমে হোক, এবং আমাদের এগুলো প্রচার করতে হবে আর কি। মানে হ্যাঁ, আমাদের তো এবং দাদা মানে কন্টেন্টের অভাব নাই, মানে আলফ্রেড কন্টেন্ট। যা বললেন সেটা হচ্ছে যে পরবর্তী জেনারেশনকে ইনডক্ট্রিনেট করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। বিকজ আমি যদি আমার আগের জেনারেশনের কথা বলি, বাবার দিকে আমার ফুল বাড়ি বামপন্থী ছিল, তো আমার বর্তমান পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা কিন্তু সেলফ ডেভেলপ, এটা কেউ আমাকে স্পুন ফিট করেনি। বিকজ অ্যাগেন সেম কথাটাও আমি বলি যে আসলে আমার ফ্যামিলিতে কখনো বলাই হয় নাই যে আসলে আমার এই জিনিসটা কখনো চিন্তা বলা করা হয়নি, উচিত। এটা আলোচনার বিষয় না, আলোচনার বিষয় ওর কাছে, হ্যাঁ এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো এটা যে মানে আলোচনার ইম্পর্টেন্ট কতটা বিষয় হলো সবাই মানুষ। ডাইরেক্টলি হ্যাঁ কানেক্টেড টু মাই ভেরি এক্সিস্টেন্স অফ আওয়ার সিভিলাইজেশন, এক্সিস্টেন্স অফ আওয়ার কমিউনিটি। এই ইম্পর্টেন্সটা কেউ দেয়নি, এই জিনিসটা আমাদের ভবিষ্যতের জেনারেশনকে দিতে হবে। ইন্ডক্ট্রিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের ছেড়ে দেবো, বাচ্চা নিজেদের মতো নিজেরা সবকিছু শিখে নেবে, এই অদ্ভুত বোকা বোকা মানে মুরগিকে ছেড়ে, মানুষ মুরগিকে পর্যন্ত চায় না শিয়াল খেয়ে নেবে বলে, আমরা বাচ্চাদের কি করে ছাড়তে পারি? হ্যাঁ, ফ্রিজিং রেজাল্টস ইন মানে মিস্টেকস, প্লেন এন্ড সিম্পল। এক্স্যাক্টলি। আমাদের আলোচনা শেষ মুহূর্তে চলে আসছে, তো ধন্যবাদ শায়নদীপ এবং নিহারকে, আমাদের প্রীতমকে। তো আমরা আরো অনেক বিষয়ে আমরা কথা বলবো ভবিষ্যতে। আমরা জাস্ট এই আজকে শুরু করলাম পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলার হিন্দুদের এই যে
পরিত্রাণের উপায়তে যে অবস্থা আর কি আমরা ফেস করতেছি, আমাদের চ্যালেঞ্জ গুলো ডিফারেন্স আছে, ডিফারেন্ট চ্যালেঞ্জেস আমরা এখানে পূর্ব বাংলা একরকম, পশ্চিম বাংলা আরেক রকম। তো ব্যাপারগুলোকে কিভাবে করে আমরা ঐক্যের সাথে, একতার সাথে আমরা একসাথে মিলে আমাদের, এবং পশ্চিমবঙ্গের জন্য আমরা বাংলার, পূর্ব বাংলার হিন্দুরা আমরা একটা এক্সাম্পল আর কি, খুব ভালো এক্সাম্পল আমাদের সাথে এখানে কি হচ্ছে, লিভিং এক্সাম্পল। কি হতে যাচ্ছে, ঠিক আছে? এটা আমাদের ভালো মতো বুঝতে হবে এবং আমাদেরকে আসল শত্রুকে আমাদের চিনতে হবে আর কি। কারা আমাদেরকে মারতে চায়, কারা আমাদের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, কারা আমাদেরকে উচ্ছেদ করতে চায় শুধু আমাদের ধর্মীয় বিশ্বাস এবং আইডেন্টিটির কারণে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা করবো। তো ধন্যবাদ তোমাদের দুজনকে জয়েন করার জন্য। আশা করি আমরা পরবর্তী আরো সেশনে তোমাদেরকে পাবো। এই বলে আমার লাইভ শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। সত্যমে বিজয়। সত্যমেव ধন্যবাদ। জয়তে। সত্যমেব জয়তে।